নির্বাচনের মুখে বিএনপি বনাম জামায়াত আন্তর্জাতিক মহলে কে কতটা গ্রহণযোগ্য? জামায়াত কি সত্যি আন্তর্জাতিক মহলে অগ্রহণযোগ্য? নির্বাচন তো একেবারে দরজায়, চারদিকে পোস্টার, স্লোগান, জনসভা। অনেক বছর পর বাংলাদেশের রাজনীতিতে যেন একটু উৎসব উৎসব আমেজ। পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা সব মিলিয়ে নির্বাচনের একটা বাস্তব পরিবেশ। কিন্তু এই নির্বাচনী উত্তেজনার মাঝেই একটি প্রশ্ন আসতে পারে, আর সেটা হলো, যেই সরকারি ক্ষমতায় আসুক তারা কি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু কেন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দরকারই বা কেন? এই প্রশ্নটা সবচেয়ে বেশি উঠছে বিএনপি ও জামায়াতকে ঘিরে। এখানে আমি এনসিপির কথা আলাদা করে বলছি না, যেহেতু তারা জামায়াতের সঙ্গে জোটে আছে। তাই আজকে আলোচনা করার চেষ্টা করব এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান দুই দল বিএনপি আর জামায়াতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে। প্রথমেই আসি, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কি আর কেনই বা এটা দরকার। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মানে বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক থাকা, রপ্তানি আমদানি ও ব্যাংকিং চ্যানেল সচল থাকা, আইএমএফ, বিশ্ব ব্যাংক, উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করা, ভিসা নীতি, নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এড়িয়ে চলা ইত্যাদি। এখনকার বিশ্বে একটি দেশ কিন্তু একা চলে না। বিশেষ করে বাংলাদেশের মতো রপ্তানি নির্ভর অর্থনীতিতে আন্তর্জাতিক সম্পর্ক মানেই অর্থনৈতিক নিরাপত্তা। তাই যে কোনো দেশের জন্য আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা খুব প্রয়োজনীয় একটা বিষয়। আর এখানে কোনো দেশের গ্রহণযোগ্যতা নির্ভর করে কিছু বিষয়ের উপর, যেমন রাজনৈতিক বৈধতা। সবার আগে প্রশ্ন আসে, সেই দেশের সরকার কিভাবে ক্ষমতায় এলো, নির্বাচন বিশ্বাসযোগ্য ছিল কিনা, ভোটারদের অংশগ্রহণ ছিল কিনা, বিরোধী দল মাঠে ছিল কিনা। আন্তর্জাতিক মহল খুব স্পষ্টভাবে দেখে ক্ষমতা কি জনগণের ম্যান্ডেট থেকে এসেছে নাকি শুধুই কাগজে কলমে। এই কারণেই নির্বাচন নিয়ে এত বিদেশি নজরদারি। এরপর আসে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, অর্থাৎ শুধু জেতা যথেষ্ট না। প্রশ্ন হলো, যারা ক্ষমতায় এসেছে তারা কি দেশ চালাতে পারবে কিনা, প্রশাসন নিয়ন্ত্রণে আছে কিনা, সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র সব কাজ করছে কিনা, সিদ্ধান্ত গ্রহণ প্রেডিক্টেবল কিনা। তাছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে একটি খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে, আর সেটা হলো স্টেবিলিটি। অর্থাৎ একটা সরকার যতই নৈতিক হোক, যদি তারা স্থির না হয়, আন্তর্জাতিক মহল সেটাকে ঝুঁকি হিসেবে দেখে। এরপর আসে মানবাধিকার ও আইনের শাসন, আর এটা পশ্চিমা বিশ্বের অন্যতম বড় ফোকাস। যেমন মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, বিরোধী দলের নিরাপত্তা, বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা। এগুলো কিন্তু শুধু নৈতিকতার প্রশ্ন না, এগুলো দিয়ে তারা চাপ প্রয়োগের হাতিয়ার তৈরি করে। তাছাড়া ভিসা নীতি, নিষেধাজ্ঞা সবকিছুর পেছনে এই বিষয়গুলো থাকে। এরপর আসে পররাষ্ট্র নীতি ও কূটনৈতিক ভাষা, অর্থাৎ একটা সরকার কাকে বন্ধু বানাচ্ছে, কাকে শত্রু, এটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বড় একটা ফ্যাক্টর। বড় শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষা করছে কিনা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কেমন, যুদ্ধ না শান্তির ভাষা কোনটা বলছে। যে সরকার কূটনৈতিক ভাষা বোঝে না, তাদের নিয়ে আন্তর্জাতিক মহল অস্বস্তিতে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতা। বিশ্বের কাছে প্রশ্ন খুব সোজা, এদেশে বিনিয়োগ করা নিরাপদ তো? অর্থাৎ ব্যাংকিং সিস্টেম, রপ্তানি আমদানি, মুদ্রা ব্যবস্থাপনা, ঋণ শোধের সক্ষমতা ইত্যাদি কেমন। এরপর আসে অন্যতম গুরুত্বপূর্ণ, সেই দেশের আদর্শ ও ইমেজ, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি, কট্টর জাতীয়তাবাদ, সামরিক প্রভাব ইত্যাদি। আর এসব থাকলে আন্তর্জাতিক মহল সবচেয়ে বেশি সতর্ক হয়, কারণ তারা ভয় পায় নীতি নির্ধারণ কি হঠাৎ বদলে যাবে না তো। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক রাজনীতি নৈতিকতার ক্লাব না, এটা স্বার্থের খেলা। একটা সরকার যদি স্থিতিশীল হয়, চুক্তি মানে, নিরাপত্তা ঝুঁকি না বাড়ায়, তাহলে তার অতীত আদর্শ সবকিছু ম্যানেজ করা যায়। এখন আসি বাংলাদেশের একটা মোটামুটি স্টাবলিশড বিতর্ক নিয়ে, আর সেটা হলো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্নে জামায়াতে ইসলাম কেন বিতর্কিত। যদিও এই প্রশ্নের উত্তর খুব সহজ নয়, কিন্তু এটাকে আমি অন্তত তিনটা স্তরে বোঝানোর চেষ্টা করব। প্রথমত, ইতিহাসের ভার, অর্থাৎ 1971 সালে জামায়াতের ভূমিকা। এই বিষয়টি পশ্চিমা কূটনীতিতে এখনো একটি বড় রেফারেন্স পয়েন্ট। হিউম্যান রাইটস ডিসকোর্সে এই ইতিহাস জামায়াতকে একটি প্রবলেমেটিক লিগ্যাসি দেয়।
এরপর আসে 2001 থেকে 2006 সময়কাল, যখন জামায়াত সর্বোচ্চ ক্ষমতায় ছিল বিএনপির সাথে জোট সরকার হিসেবে। আন্তর্জাতিক রিপোর্টগুলোতে তখন বাংলাদেশ উঠে আসে জঙ্গিবাদ, সিরিজ বোমা হামলা, নিরাপত্তা ঝুঁকি ইত্যাদি দিয়ে। যদিও পরে অনেক ন্যারেটিভ ভেঙে পড়ে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে পারসেপশন একবার তৈরি হয়ে গেলে তা সহজে ভাঙে না। সবশেষ আসে আদর্শগত অস্বস্তি, অর্থাৎ পশ্চিমা বিশ্ব ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিকে ক্ষমতার কেন্দ্রে দেখতে স্বচ্ছন্দ বোধ করে না, কারণ এতে তাদের ভয় থাকে যে নীতি নির্ধারণ কি তাহলে প্রেডিক্টেবল থাকবে। এখানে প্রশ্ন আসতে পারে, আন্তর্জাতিক রাজনীতি কি নৈতিকতার উপর দাঁড়িয়ে? বাস্তবতা হলো না, কারণ সেই একই বিশ্ব তালেবানের সঙ্গে কূটনৈতিক আলোচনা করে, মধ্যপ্রাচ্যের ধর্মীয় শাসন ব্যবস্থার সঙ্গেও গভীর সম্পর্ক রাখে এবং নৈতিকতার চেয়ে স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেয়। অর্থাৎ সমস্যা কর্ম নয়, সমস্যা হলো ক্ষমতার কাঠামো কতটা নিয়ন্ত্রণযোগ্য ও পূর্বানুমানযোগ্য। আর এখানেই আসে বিএনপি ভার্সেস জামায়াতের পার্থক্য। পরিষ্কারভাবে বললে এই জায়গায় বিএনপিকে আন্তর্জাতিক মহলে ভিন্নভাবে দেখা হয়। যেমন বিএনপি সম্পর্কে আন্তর্জাতিক ধারণা, একটি পরিচিত রাজনৈতিক দল, আগেও সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, কূটনৈতিক ভাষা বোঝে, পশ্চিমা ও আঞ্চলিক শক্তির সঙ্গে কাজ করার ট্র্যাক রেকর্ডও আছে। অন্যদিকে জামায়াত ইসলাম সম্পর্কে ধারণা, ক্ষমতায় গেলে নীতি নির্ধারণ অনিশ্চয়তা, মানবাধিকার প্রশ্নে চাপ প্রয়োগ কঠিন হতে পারে, সিদ্ধান্ত গ্রহণে আদর্শগত প্রভাব বেশি থাকতে পারে। আর এই দুই পারসেপশনের পার্থক্যই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার মূল ফাঁক। এ জায়গায় এসে সাম্প্রতিক সময় নির্বাচনী জনসভায় তারেক রহমানের বক্তব্যগুলো আলাদা করে নজর কাড়ে, কারণ তার কথায় খুব সচেতন একটা ভারসাম্য দেখা যায়। তিনি এমন কোনো কথা বলছেন না যা শুনে আন্তর্জাতিক মহলে ভয় তৈরি হয়, আবার এমন কোনো কথাও বলছে না যা শুনে মাঠের রাজনীতি বিচ্ছিন্ন লাগে। নির্বাচন, ভোটের অধিকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নারীর ভূমিকা, এই বিষয়গুলো সামনে এনে তিনি মূলত দেখাতে চাইছেন বিএনপি ক্ষমতায় এলে দেশ চালানোর ধরন হবে পরিচিত আর নিয়ন্ত্রিত, যা কোনো হঠাৎ সিদ্ধান্তের রাজনীতি নয়, বরং ধীরে ধীরে হিসাব করে এগোনোর একটা বার্তা। সব মিলিয়ে প্রশ্নটা আসলে খুব সোজা। এই নির্বাচন শুধু কে জিতবে সেই লড়াই নয়, প্রশ্ন হলো বাংলাদেশকে বাইরে থেকে কেমন দেখাবে। জামায়াতকে ঘিরে আন্তর্জাতিক অস্বস্তি যেমন বাস্তব, তেমনি সেই জায়গায় বিএনপির সামনে সুযোগ আছে নিজেকে একটি দায়িত্বশীল বিকল্প হিসেবে তুলে ধরার। শেষ পর্যন্ত এই নির্বাচন শুধু ভোটের রায় দেবে না, এটা ঠিক করে দেবে বাংলাদেশ বিশ্বের সামনে নিজেকে কিভাবে তুলে ধরবে সেই বিষয়টিও।